মমতা বাবু করতেছে, মমতা বাবু যে তোমরা যে আজকে এই যে আমাদের পেছনে লাগছো, এর উদ্দেশ্যটা কি? এটা শেখ হাসিনা তিনি কত টাকা খাচ্ছে, কত তারা হচ্ছে তারা কারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শেখায়? যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করে, কারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শেখায়? যারা মসজিদের মধ্যে মুসলিমদেরকে গুলি করে হত্যা করে, লজ্জা করে না সাম্প্রদায়িক সম্প্রীতি বলার কথা? দেখেছেন তো বর্তমানে কিছু হচ্ছে সাক্ষাৎকার গুলো নেওয়া হচ্ছে, ভারতের ব্যবসায়ীরা, পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা হাহাকার করছে, মাথা থাপড়াচ্ছে। বাংলাদেশি দর্শক না আসলে, বাংলাদেশি হচ্ছে লোকজন না আসলে আমাদের না খেয়ে থাকতে হচ্ছে, আমাদের অবস্থা করুণ হয়ে গেছে। আর ওরা যদি মনে করে যে ওদের কিছু হচ্ছে সেনাবাহিনী, সেনা সদস্য আসে জন্যই বাংলাদেশকে তুড়ি মেরে দখল করে নিবে, তাহলে তাদের মনে করে দিতে চাই ওমারির কথা ভুলে গেলে চলে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আজকের এই দিনে অনেক মানুষ কান্না করেছে, অনেক মানুষ অনেক শোকের কথা বলেছে। আমরা দেখেছি ঢাকা শহরের উদ্যানে আমাদের দেশের মানুষ অনেক কষ্ট করেছে এত বছর, কিন্তু ভারত এবং আওয়ামী লীগ যৌথভাবে আমাদের এই কষ্টকে ম্লান করে দিতে যাচ্ছে, আমাদের দেশকে অশান্তি করার চেষ্টা করতেছে। আমাদের সম্মিলিত প্রয়াস যদি না থাকে তাহলে আমাদের এই অর্জন বৃথা যাবে। আমাদের সবার উচিত ভারত এবং আওয়ামী লীগের এই কার্যকলাপকে প্রতিহত করা এবং জোরালো প্রতিবাদ করা, সবাই একসাথে। দেখেন আমাদের দেশের হিন্দুরাও বুঝতে পেরেছে যে এই ফাঁদ আওয়ামী লীগ এবং ভারতের যৌথ ফাঁদ। আওয়ামী লীগের শুভেন্দু বলছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, যে যিনি দেশ থেকে ভেঙে গিয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা প্রতিবাদ জানাই এবং আমরা সবাই যাতে একসাথে থাকতে পারি, দেশের উন্নয়ন করতে পারি, এই জন্য সবাইকে এক হওয়া উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই সম্মানিত আলোচক মারুফুল সাহেব যে জিয়াউর রহমান সম্পর্কে বলেছেন, ওনার একটা ছোট্ট ঘটনা তুলে দিতে চাচ্ছি। আমার বাড়ি টাঙ্গাইল। তো জিয়াউর রহমান যখন রাষ্ট্রদায়িত্বে ছিলেন তখন টাঙ্গাইল একটা জনসভা ছিল আওয়ামী লীগের, এবং সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী টাঙ্গাইলের আব্দুল মান্নান সাহেব। তো আব্দুল মান্নান সাহেব ওই বক্তৃতা মঞ্চে জিয়াউর রহমানকে তুলাধুনা করেছেন, অনেক কিছু বলেছেন। তারপরে যখন চা চক্র টাঙ্গাইলের সিনিয়র নেতাদের নিয়ে, তখন আমার বড় ভাই আওয়ামী লীগ করেন, এবারে ইলেকশন করেছেন, উনি ছিলেন সেখানে, বলেছেন যে আমি যে ব্যক্তি যাকে শ্রদ্ধা করি। তো সবাই কথা শুনে বিস্মিত হয়ে গেছে যে ওই খুব পোলাইটলি সিনিয়র নেতা বলছিল যে লিডার মঞ্চে এরকম বললেন, আর এখন এইরকমটা মানে আমতা করে বলছিলেন। তখন মান্নান সাহেব বলছিলেন যে ব্যক্তি যাকে শ্রদ্ধা করি তার যৌক্তিক কারণ আছে। এক নম্বর কারণ হলো যে তৃতীয় বিশ্বের ইতিহাসে আত্মীয় স্বজন মুক্ত অবস্থায় একটা শাসক একমাত্র জিয়াউর রহমানকে আমি খুঁজে পাই, সেই জন্য তাকে শ্রদ্ধা করি। আরেকটা বলছিল যে সারফেস ওয়াটার, যেটা খাল কাটার মাধ্যমে সংরক্ষণ, এটা একটা দূরদর্শী চিন্তা, বাস্তবধর্মী চিন্তা, যেটা অন্যের মাথায় আসে না, ওনার মাথায় আসছে, সুতরাং তাকে আমি শ্রদ্ধা করি। এটা যেন আব্দুল মান্নান মারা গেছেন উনি বলছিলেন। আর এখানে সম্বন্ধে আলোচকের কাছে আমি জানতে চাই যে এই যে এর আগে আমেরিকার গোষ্ঠী আওয়ামী লীগের সংগঠন তাকে শেখ হাসিনার ভাষণ শোনালো, আবার ব্রিটেনে লন্ডনে শোনালো ভার্চুয়াল। তো আমার জানা মতে কোন রাজনৈতিক সংগঠনের দেশের বাইরে কোনো শাখা থাকার সুযোগ নেই। তো এটা কিভাবে তারা এই শাখা থেকে এর আয়োজন করে, সেটা কিভাবে চলে, এটা কেন বর্তমান সরকার এটা কেন ব্যান করছে না সে ব্যাপারে? প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বিদেশে শাখা রয়েছে, শুধু আওয়ামী লীগ না, বাকি সব দলগুলোরই বিদেশে তাদের কার্যক্রম চলছে। সেটা আওয়ামী লীগ, আমি পার্টিকুলার দলের কথা বলি নাই, আমি বলছি কোনো রাজনৈতিক দলের বাইরে শাখা থাকার সুযোগ নেই, এটাই বলছি। আমি কোনো পার্টিকুলার দলের কথা বলি না, আমি তো সেটা একটা বিষয়। ভারতের বিষয়ে সেটা বলতে চাচ্ছি যে ভারতের তো সমস্তটা নিয়ে নিচ্ছে এবং যা আছে তার চেয়ে বেশি পেয়েছে। তো সুতরাং এই একটা ব্যক্তি, একটা দল না, সুতরাং একটা ব্যক্তি তাকে দিছে, যার জন্য সেটা তারা চাচ্ছে তার মতো করে। ওই যে আমাদের চিফ অ্যাডভাইজার দায়িত্ব পাওয়ার পরে যখন উনি দেশে ফিরেন নাই, সেখানে ভারতীয় একটা ইন্টারভিউ নিয়েছিল, সেখানে প্রশ্ন করেছিল যে ভারতের সাথে সম্পর্কে আগের মতোই থাকবে। তার উত্তরে আমাদের চিফ অ্যাডভাইজার খুব বুদ্ধিমত্তার সাথে, দৃঢ়তার সাথে বলেছেন যে তাহলে আগের জনকে পেতে হবে।
তো ওনারা সেই ভারত দাদারা এখন আগের জনকেই খুঁজছে, কারণ জানে যে আগের জন ছাড়া তারা আর এই এত সুযোগ কোথাও পাবে না কারো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভারতের সাথে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, ধর্মীয় কোনো সম্পৃক্ততা এসে নাই। মাননীয় আলোচকও বলেছেন নেপালে অধিকাংশ হিন্দু, কিন্তু তাদের সাথে ভারতের সারাক্ষণ সংঘর্ষ লেগেই আছে। কি জন্য? যদি ধর্মীয় হতো তাহলে তো আমাদের যেরকম আল মুসলিম ও ওয়াখওয়াতুন আলাল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তো তাদের মধ্যে তো ভাই ভাই সম্পর্ক থাকতো। কিন্তু তাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক নাই, তাদের মধ্যে সারাক্ষণ কাটাকাটি লেগেই আছে। আসলে ভারত কোনো হিন্দু ধর্মীয় দেশ না। যদি ওরা হিন্দুত্ববাদ নিয়ে ব্যবসা করে, বর্তমানে যে বিজেপি এসেছে ওরা উগ্র হিন্দুত্ববাদী। এই উগ্র হিন্দুত্ববাদীদের কারণে ভারতকে আজ কলুষিত হতে হচ্ছে। এবং বর্তমানে যে বাড়াবাড়ি করতেছে শুভেন্দু, বাংলাদেশ শেষ হয়ে গেল, আমরা আলু না পাঠালে শেষ হয়ে যাব। আমি একটা জরিপ দেই, 2018 সালের জরিপ অনুসারে বাংলাদেশে যে আদা আসে তার 93% আসে চীন থেকে, এবং 7% এর মধ্যে 4% আসে মাত্র ভারত থেকে। তাহলে ওই 4% না গেলে আমাদের কি হবে? আর দেখেছেন তো বর্তমানে কিছু সাক্ষাৎকার গুলো নেওয়া হচ্ছে, ভারতের ব্যবসায়ীরা, পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা হাহাকার করছে, মাথা থাপড়াচ্ছে। বাংলাদেশি দর্শক না আসলে, বাংলাদেশি লোকজন না আসলে আমাদের না খেয়ে থাকতে হচ্ছে, আমাদের অবস্থা করুণ হয়ে গেছে। আর ওরা যদি মনে করে যে ওদের কিছু সেনাবাহিনী, সেনা সদস্য আসে জন্যই বাংলাদেশকে তুড়ি মেরে দখল করে নিবে, তাহলে তাদের মনে করে দিতে চাই রৌমারির কথা ভুলে গেলে চলবে না। ওখানে 8 জন মানুষই তোমাদেরকে সমুচিত জবাব দিয়েছিল। সেই গোমূত্র খাওয়া ভাইয়েরা যদি মনে করে যে বাংলাদেশকে দখল করা এত সহজ, তাদের বলতে চাই 71-কে আবার স্মরণ করো। তারা কথায় কথায় বলে বাংলাদেশকে আমরা এই করেছি ওই করেছি, সেটা বাংলাদেশকে করো নাই, সেটা তোমরা করেছো আওয়ামী লীগকে। বাংলাদেশের জনগণ নিজের পায়ে দাঁড়াতে জানে, বাংলাদেশের জনগণ খাটে খেটে খেতে জানে, বাংলাদেশের জনগণ ফসলাবাদ করতে পারে, মাঠে ঘাটে খাটতে জানে, তেমনি আবার দেশকে একটা পরিচালনাও করতে পারে, স্বৈরাচারকে বিদায়ও করতে পারে, আবার দেশকে পরবর্তীতে পুনর্গঠিত করতে বাংলাদেশে একাই যথেষ্ট। তারা চিকিৎসা বন্ধ করে দিয়েছে। আমি বলি আলহামদুলিল্লাহ, ভারতে চিকিৎসা না দিলে আমাদের 1 পয়সার ক্ষতিও হবে না। তবে একজন নেতা বর্তমানে চাদর ছুঁড়ে ফেলে আন্দোলনের সূচনা করেছে। আমি এটাকে বলতে চাই তার পেছনে আর একটু মাজা শক্ত করা উচিত ছিল। অনেকে আবার এটা সমালোচনা করছে তার হাতে যে রিং পরানো হয়েছে সেটা ভারত থেকে এনেছে। তাহলে এটার জবাব কিভাবে দিবেন? আমি মাননীয় আলোচককে অনুরোধ জানাবো এটা নিয়ে একটু ব্যাখ্যা করবেন। এবং বর্তমানে আমাদের ভারত বিরোধিতার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার অবস্থান থেকে তৈরি থাকতে হবে। অনেকে দেখা যায় বাংলাদেশে অনেক মা বোনেরা যারা একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু ভারতীয় যে স্যাটেলাইট চ্যানেল গুলো আছে, জি বাংলা, স্টার জলসা, এগুলো না দেখে থাকতে পারবে না ভাই। এগুলো দ্রুত বন্ধ করেন। আর ওই যে একটা হকার আছে না, কি আসেন মিন মিন মিন, নিউজ পড়ে গেল, আমি ডাক্তার নিউজ শেষ হয়ে গেল, ওই হকারকে তাড়াতাড়ি প্রচার বন্ধ করেন। তবে আছে, সমস্যা নেই, কারণ আমাদের দিলদাররা ছিল, তারপরে আরো অনেকে ছিল, তারা তো এখন বর্তমানে গত হয়ে গেছে, তাদের কাজটা আমাদের ভালো করেই চলছে। বাংলাদেশের মানুষ রাজনীতি বোঝে, ডাক্তার ইউনূস সঠিকভাবে দেশ পরিচালনা করছে, তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং তিনি বর্তমানে যে কাজগুলো করছে, একজন সত্যিকারের জাতীয় নেতাকে ভূমিকা অবতীর্ণ হয়েছে। সকল রাজনৈতিক দলগুলোকে, সকল ধর্মীয় নেতাদেরকে ঐক্যবদ্ধভাবে বার্তা দিয়েছে। সেখানে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, শিখ ছিল, জৈন ছিল, আমরা সকলেই বাংলাদেশী। আমাদের অন্য কোনো পরিচয় নাই। ধর্মীয় ভাবে আমরা যেরকম হিন্দুর বাড়িতে ঈদের মধ্যে সেমাই পাঠাতে পারি, হিন্দুরা লাড়ু পাঠিয়ে আমরা সকলে মিলে একসাথে একটা দেশ গঠন করতে পারি, কিন্তু তারা পারে না। তারা তারা কারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শেখায়? যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করে, কারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শেখায়? যারা মসজিদের মধ্যে মুসলিমদেরকে গুলি করে হত্যা করে, লজ্জা করে না সাম্প্রদায়িক সম্প্রীতি বলার কথা? তাদের লজ্জা হওয়া উচিত, এবং শুভেন্দুরও লজ্জা হওয়া উচিত। তারা এখন গীতা পাঠ করে সীমান্তে এসে ধর্ণা দিয়ে দিয়ে বাংলাদেশ থেকে ইউনূস সাহেবকে ফেলে দিবে, এই করবে ওই করবে। এই শুভেন্দু তো আসলে পুরাপুরি একটা পল্টিবাজ। এবং মমতা ব্যানার্জি যে কাজটা করেছে, এতে কিন্তু তিনি তার ব্যক্তিগত ভোট হারিয়েছেন। পশ্চিমবঙ্গে যে সমস্ত লোক আছে তার মূলত ভোটের উৎসই হচ্ছে মুসলমানরা। তিনি এ ধরনের বক্তব্য দিয়ে মুসলমানদের সমর্থন হারিয়ে নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। আশা করি তাদের বোধোদয় হবে এবং বাংলাদেশ ভারতের একটা সহাবস্থান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হান্নান সাহেব, কোনো প্রশ্ন থাকলে ভারতের বিষয়ে একটু বলে ফেলেন। আসসালামু আলাইকুম। এই শুভেন্দু অধিকারী এর সম্ভবত শেখ হাসিনা তিনি হয়তো 2-1000 কোটি টাকা নিয়ে এই বক্তব্যগুলো শুভেন্দু অধিকারী দিচ্ছে। শুভেন্দু অধিকারী আমি আর কি বলবো, শুভেন্দু অধিকারী আমি স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে আসার জন্য। তো উনি তো কখনো সন্ন্যাত করেনি, এটা সন্ন্যাত করে দেওয়ার জন্য বাংলাদেশের জন্য লোকজন রেডি থাকবে।
আর মমতা বাবু করতেছে, মমতা বাবু একটা বক্তব্য রাখছে যে অমুক দখল করতে চায়, অমুক দখল করতে চায়। তো আমরা এটি বসে থেকে ফিটার খাবো না, কারণ আপনি আমার বাংলাদেশ নিয়ে কথা বলবেন। মমতাকে আমি কিন্তু প্রচন্ড একটা খুব ভালোবাসতেছিলাম মমতা দিক, কিন্তু মমতা দিদির যে বক্তব্য, এর জন্য মমতা দিদি আমার ভালোবাসার বাইরে চলে গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ভারতের সকল হিন্দু ভাইদের যে বলবো যে তোমরা যে আজকে এই যে আমাদের পেছনে লাগছো, এর উদ্দেশ্যটা কি? এটা শেখ হাসিনা তিনি কত টাকা খাচ্ছ, কত কোটি টাকা তোমরা খাচ্ছ। আর দেখেন এই যে আমাদের ভারতে যে আপনার আহ, আজমির শরীফ, এই আজমির শরীফ এখন নতুন করে পায়তারা শুরু করছে মোদি, এই আজমির খাওয়ার জন্য করে, আজমির শরীফ খাওয়ার জন্য করে। তো এই মোদি আসলে কোন জায়গায় যাচ্ছে, কি করতেছে ভারতের রাজনীতিকে, ভারতের যারা রাজনীতিবিদ তারা কি করতেছে? দেখেন সিরিয়া, এই সিরিয়াতে মনে করেন আসাদ সাহেব সৈনিক শাসক ছিল, আল্লাহ পাক কিন্তু পতন করছে। আল্লাহ কোরআনে কিন্তু উল্লেখ আছে সিরিয়ার তিনি কিন্তু পতন শুরু হবে, ইনশাল্লাহ কিন্তু পতন, সেই পতন কিন্তু শেখ হাসিনারও আছে। তো এটা কি মোদির মাথার মধ্যে ঢুকতেছে না? মোদির মাথার মধ্যে কি পোকা কামড়ায়, আর মোদির নেতাদের মাথার মধ্যে কি পোকা কামড়ায়? তো এই পর্যন্ত আমার বক্তব্য। আসসালামু আলাইকুম সবাইকে।